ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের দিন আমি তোমাদের ডাকঘরের প্রথম দৃশ্যটা আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা সবাই দেখেছো। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের ডাকঘরে দ্বিতীয় দৃশ্যটা আলোচনা করে দিচ্ছি। এর পরের দিন আমি তোমাদের তৃতীয় দৃশ্য আলোচনা করে দেবো। তারপর থেকে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আগের দিন আমি তোমাদের প্রথম দৃশ্যটা একটু বলে দিই। প্রথম দৃশ্যতে কি ছিল, যে মাধব দত্ত সে চিন্তাগ্রস্ত ছিল, কারণ তার পালিত পুত্র অমল অসুস্থ। তিনি কবিরাজের কাছে গেছিলেন। কবিরাজ বলেন যে শরৎকালে রৌদ্র আর বাতাস দুটোই অমলের জন্য খারাপ, অর্থাৎ অমলকে সবসময় ঘরের মধ্যে থাকতে হবে। এরপরে কবিরাজ তাকে এই সমস্ত বলে যখন চলে যান, তারপরে ঠাকুরদার আগমন ঘটে। তাকে সবাই ছেলে খাপা বা সর্দার বলে ডাকত। এবং মাধব দত্ত জানান অমলের প্রতি তার স্নেহের কথা। অমল তার নিজের ছেলে নয়, তার স্ত্রীর গ্রাম সম্পর্কের ভাইপো, আর তার বাবা মা কেউ নেই, তাই জন্য তাকে তারা পোষ্যপুত্র হিসাবে গ্রহণ করেছেন। তারপরে তার জীবনে অনেক বেশি উদ্দেশ্যমূলক হয়েছে। মাধব দত্ত মনে করতেন তার কোনো যেহেতু তোমার ছেলে মেয়ে নেই, এই জন্য সে ভেবেছিল যদি সে কার কোনো ছেলে মেয়েকে দত্তক নেয় বা পোষ্যপুত্র হিসাবে নেয়, তাহলে কি হবে, যে তারা যদি তার টাকা পয়সাগুলোকে নষ্ট করে, এই সমস্ত ভেবে সে কখনো কোনো বাচ্চাকে দত্তক নেয়নি। কিন্তু অমলকে নেয়ার পর অমলের পিছনে যতই না টাকা সে খরচা করে, তার খুব আনন্দ হয়। সে সব কিছু জেনে তার উপার্জনও তার আনন্দ হয়। ঠাকুরদাকে মাধব দত্ত বলেছিলেন যে ছেলেদের ঘর থেকে বের করা তার খেলা, তিনি ঠাকুরদাকে ভয় পান। কিন্তু তার জন্য ঠাকুরদা বলেছিলেন যে ঘরে ছেলেকে ধরে রাখারও খেলা তিনি জানেন। এরপরে ঠাকুরদা চলে যাওয়ার পর অমল আসে। অমলের কি যে বাইরের দৃশ্য তার খুব ভালো লাগে। সে পিসিমা যেখানে জাতা দিয়ে ডাল ভাঙে, কাঠবিড়ালি দুই হাতের লেজের ওপর ভর দিয়ে খুদ খায়, এই সমস্ত তার খুব ভালো লাগে। এবং তার ভালো লাগে যে রাস্তার ওপর থেকে যে একটা লোক নাগরায় জুতো পরে মাঠের ওপর থেকে পাহাড়ের দিকে যায় এবং সে ঝর্ণার জলে ছাতু মেখে খায়, এই সমস্ত তার খুব ভালো লাগে। সেও চায় সেখানে গিয়ে সে ছাতু মেখে খেতে। তাই তার পিসিমা বলেছে যে সে যখন সুস্থ হবে তাকে সেখানে নিয়ে গিয়ে সে ছাতু মেখে খাবে। এই অবধি গেল তোমাদের প্রথম দৃশ্য। এবারে আমি যাচ্ছি তোমাদের দ্বিতীয় দৃশ্যতে। দইওয়ালা, দই দই ভালো দই। অমল, দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। দইওয়ালা, ডাকছো কেন? দই কিনবে? অমল, কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। দইওয়ালা, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। দইওয়ালা, আমার সঙ্গে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা, মানে দইয়ের বাঘটা নামিয়ে দিয়ে সে বলছে, বাবা তুমি এখানে বসে আছো, বাবা তুমি এখানে বসে কি করছো? মানে তাকে অমলকে বাবা সম্বোধন করে বলল। অমল, কবিরাজ আমাকে যে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? দেখো এখানে দইওয়ালারও খুব দুঃখ হয়েছে। দইওয়ালা তাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, মানে তাহলে কি হয় দ্বিতীয় দৃশ্যে দইওয়ালার ডাক শুনে অমল তাকে ডাকে এবং দইওয়ালার সঙ্গে সে যেতে না পারার তার মন খারাপের কথা বলে। অমল, আমি জানি নে, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। দইওয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। অমল, পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তাহলে কি বলছে দেখো, যে দ্বিতীয় দৃশ্যে বলা হচ্ছে যে দইওয়ালাকে ডাক শুনে অমল তাকে ডাকে এবং দইওয়ালার সঙ্গে যেতে না পারা তার একটা মন খারাপের কথা বলে। দইওয়ালার কথা থেকে আসছে সে খবর নেয়। সে পাঁচমুড়া গ্রামে শ্যামলী নদী কোনোদিন কাছে না গেলেও অমলও যেন দেখেছে তার মনে হয়।
তার ভাবনার সঙ্গে দইওয়ালার গ্রাম বাস্তবে মিলে যায়। অমল: না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। দেখো, ওর এমন একটা বাস্তব ও এমন সুন্দর সুন্দর কল্পনা করতে পারে যে সে ঘরে বসে সেই পাঁচমুড়া গ্রাম, শ্যামলী নদী সে কল্পনা করে নিয়েছে যে যেন সেখানে সে গেছে। তার কল্পনাটা এতই সুন্দর। না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তা ধারে। না? দইওয়ালা: ঠিক বলেছো বাবা। অমল: সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা: কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল: মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা: বাবা, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল: সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ, যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দেখো তাহলে কি বলছে, যে দইওয়ালা কোথা থেকে আসছে তার খবর নাই। সে পাঁচমুড়া গ্রামে শ্যামলী নদী কোন দিনে যেখানে সে যায়নি, কিন্তু অমল যেন দেখে নিয়েছে যেন সেখানে সে গেছে। তার ভাবনা দইওয়ালার কি গ্রামের বাস্তবে মিলে যায়। অমল এবারে সে বলে যে সেখানে মেয়েরা সব কলসি জল নিয়ে যায়, এবং তার যে সমস্ত যে কথাগুলো যেন তার দইওয়ালার সঙ্গে সব মিশে যায়। এবং সে কি বলে যে দইওয়ালাকে সে একদিন সুস্থ হয়ে গেলে যখন কবিরাজ বলবে বাইরে যেতে, সে তখন তাদের গ্রামে যাবে। দইওয়ালা: যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। দইওয়ালাকে জিজ্ঞেস করছে যে তাকে কি নিয়ে যাবে। দইওয়ালা বলছে, যাবো বাবা, খুব যাবো। দইওয়ালার সঙ্গে দেখো তার একটা সম্পর্ক খুব সুন্দর স্থাপন হয়ে গেছে। অমল: আমাকে তোমাদের মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঘ কাঁধে নিয়ে, ওই রকম খুব দূরের রাস্তা দিয়ে। এবার দেখো অমলের দেখো কি ইচ্ছা করে, যে অমলও সেই দইওয়ালার মতো কাঁধে বাঘ নিয়ে সে দই বিক্রি করবে এরকম দূরের রাস্তা দিয়ে। দইওয়ালা: মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। তখন দইওয়ালা তো জানে যে দই বিক্রি করা খুব একটা সহজ কাজ নয়, কাঁধে বাঘ নিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়া এটা খুব সহজ কথা নয়। তাই সে বলছে যে তুমি কেন দই বেচতে যাবে, তুমি লেখাপড়া শিখে তুমি পণ্ডিত হবে। অমল: না না, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রাম গ্রামে বেচে বেড়াবো। কীরকম করে তুমি দই বলো, দই দই ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। দেখো তাহলে কি বলছে, যে তার ভাবনা তাদের গ্রামের সঙ্গে মিলে যাচ্ছে। অমল দইওয়ালার সুরে কি করবে, দূরের গ্রামে দই বিক্রি করতে চায়, তাই দইওয়ালার ডাকের সুরে সে শিখতে চায়। দইওয়ালা: হায় পোড়া কপাল, এ সুর কি শেখবার সুর? অমল: না না, আমার শুনতে খুব ভাল লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। দেখো তাহলে অমলের সেই দইওয়ালার ডাকটা তার খুব ভালো লেগেছে, সেই দইওয়ালার ডাক সে শুনতে চায়, এবং সেই দইওয়ালার ডাক সে সেরকম শিখতেও চায়। দইওয়ালা: বাবা, এক ভাত দই তুমি খাও। তাহলে বলছে একবার দই তাকে দিচ্ছে, তুমি খাও। অমল: আমার তো পয়সা নেই। দইওয়ালা: না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। এবার দেখো দইওয়ালার সঙ্গে একটা বন্ধুত্ব স্থাপন হয়ে গেছে। এতক্ষণ যে দইওয়ালা তাকে ডাকার জন্য তাকে বিরক্ত হয়েছিল, সেই দইওয়ালা তাকে কি করছে, তাকে পয়সা ছাড়াই তাকে দই দিতে রাজি হয়ে গেছে। কিন্তু অমল সেই দই নিতে চায় না, কেন, তার কাছে যেহেতু পয়সা নেই। অমল: তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা: কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, তুমি দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম। তাহলে দেখো কি বলছে, অমলের কাছ থেকে সে শিখে নিল যে দই বেচতে গিয়ে কতটা সুখ। অমলের সঙ্গে কথা বলায় বিরক্ত হয় না, বরং সে দই বিক্রি করতে যে কত সুখ তা যেন অমলের কাছ থেকে শিখে নিতে পারে। এবারে কি হলো, প্রস্থান।
এবারে মানে কি হলো, দইওয়ালা তাহলে কি হলো, প্রস্থান মানে তাহলে হয়তো দইওয়ালা তাহলে চলে গেল। অমল, দই দই সুর করে, দই 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 ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে সেই দই, দই 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 এই ভালো দই। এই যে রাস্তায় প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী। এবারে কি হলো, এতক্ষণ ধরে অমল দইওয়ালাকে ডাকলো, দইওয়ালার কোথায় থাকে তাকে জিজ্ঞাসা করলো, তার সেই দইওয়ালার সুর তার খুব ভালো লাগে, সেই দইওয়ালার সুর শুনলো। এবার দইওয়ালা চলে গেলে সে আপন মনে সেই সুর করে দই বিক্রি করতে ডাকে থাকে। এক সময় সেই একটা প্রহরী যেখানে পায়চারি করছিল, সেই প্রহরীকে পায়চারি করতে দেখে অমল কি হয়, সেই প্রহরীকে ডাকে। প্রহরীর প্রবেশ, দেখো এবারে দইওয়ালা চলে গেল, এবারে কি হলো, প্রহরীর প্রবেশ হলো। প্রহরী, অমন করে ডাকাডাকি করছো কেন, আমাকে ভয় করো না তুমি? এবার দেখো প্রহরী বলছে যে অমল তাকে কেন এইভাবে ডাকাডাকি করছে। অমল, কেন, তোমাকে কেন ভয় করব? প্রহরী, যদি তোমাকে ধরে নিয়ে যাই? প্রহরী, অমল, কেন তোমাকে ভয় করবে? এবার প্রহরী বলতো, যদি তোমাকে ধরে নিয়ে যায়। অমল, কোথায় ধরে নিয়ে যাবে, অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে? প্রহরী, একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই? অমল, রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ না কোথাও নিয়ে যেতে পারবে না, আমাকে কেবল দিনরাত্রি এখানেই বসে থাকতে হবে। তাহলে দেখো দইওয়ালা চলে যাওয়ার পর এক সময় প্রহরী পায়চারি করতে দেখে তাকে প্রহরী পায়চারি দেখাতে অমল তাকে প্রহরীকে ডাকে, এবং প্রহরীকে ডাকার সঙ্গে প্রহরী অমলকে ডাকাডাকির কারণ জানতে চায়, তাকে রাজার কাছে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখায়। অমল উৎসাহে সম্মতি জানালে কবিরাজের নিষেধের কথা জানায়। মানে তাকে নিয়ে যাওয়ার কথা বললো, কিন্তু কবিরাজ যেহেতু তাকে ঘর থেকে বারণ করেছে যেতে, সেই জন্য সে যেতে পারবে না। প্রহরী, কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখে কোলে কালি পড়েছে, তোমার হাত দুখানি শিরগুলি দেখা যাচ্ছে। দেখো অমলের তাহলে হয়তো খুবই শরীর অসুস্থ, এই জন্য তার বর্ণনাটা কেমন দিয়েছে যে অমলের কেমন অসুস্থ, তার মুখটা সাদা হয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, আর তার হাত দুখানা থেকে শির মানে শিরাগুলি কি, তা সে এতই রোগা হয়ে গেছে যে তার শিরাগুলি দেখা যাচ্ছে। অমল, তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? তাহলে কি বলছে, এবার প্রহরীকে বলছে যে প্রহরী কখন ঘন্টা বাজাবে, অমল জানতে চায়। প্রহরী, এখন সময় হয়নি। অমল, কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি, আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলে তো সময় হবে? প্রহরী, সে কি হয়, সময় হলে তবেই আমি ঘন্টা বাজিয়ে দিই। তাহলে দেখো কি বলছে, প্রহরী কখন ঘন্টা বাজাবে অমল সেটা জানতে চায়। প্রহরী উত্তর দেয় যে সে সময় হলে সে ঘন্টা বাজাবে, সে সময় কেবল চলে যায়। তাহলে কি বলছে অমল, কি বলছে, যে সময় কেবল চলে যায়, অমল সে সময়ের সঙ্গে চলে যেতে চায় দূর দেশে, যে দেশের কথা কেউ জানে না। প্রহরীর কাছ থেকে অমল জানতে পারে, এবার তোমাদের বাকিটা তোমাদের বলি, তারপর তোমরা বুঝতে পারবে। অমল, বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকালবেলায় খাওয়া হয়ে যায়, পিসিমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কোণের ছাওয়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমাতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? প্রহরী, ঘন্টা এই কথা সবাইকে বলে দেয় সময় বসে নেই, সময় কেবল চলে যাচ্ছে। দেখো প্রহরীর সঙ্গে একটা বন্ধুত্ব স্থাপন করে নিয়েছে। তখন যখন প্রহরীকে ডাকে তখন প্রহরী বলে যে তাকে কি সে ভয় পায় না? তখন প্রহরীকে অমল বলে, ভয় পাবে কেন, ভয় পাওয়ার তো কিছু নেই। তখন প্রহরী বলে তাকে যদি সে রাজার কাছে নিয়ে যায়, কিন্তু প্রহরী অমল বলে তাকে নিয়ে গেলে খুব ভালোই হয়, কিন্তু তাকে যে কবিরাজ ঘর থেকে যেতে বারণ করেছে। এবং তখন
তোমার প্রহরী দেখে যার শরীরের অবস্থা, তার মুখ সাদা হয়ে গেছে, চোখের তলায় কালি হয়ে গেছে, আর তার হাতের শিরাগুলি দেখা যাচ্ছে, তাহলে সে বুঝতে পেরেছে যে সে খুবই অসুস্থ, এই জন্য তাকে ঘর থেকে যেতে বারণ করেছে। এবার অমল কি বলছে যে তোমার প্রহরী যে ঘন্টা বাজায়, সেই ঘন্টার আওয়াজটা খুব ভালো লাগে। যখন পিসিমশাই কাজে চলে যায়, পিসিমা রামায়ণ পড়তে বসে, আর তাদের যে একটা কুকুর আছে, সেই কুকুরটা কি হয়, লেজের মধ্যে মুখ গুজিয়ে ঘুমাতে থাকে, তখন যে ঘন্টাটা বাজে, সেই ঘন্টাটা তার খুব বেশ লাগে। এবার জিজ্ঞেস করছে যে ঘন্টা কেন বাজে। প্রহরী এবার বলছে ঘন্টা এই কথা সবাইকে বলে দেয় যে সময় কারোর জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। সময়ের সময়ের নির্দেশ করার জন্যই প্রহরী ঘন্টা বাজায়। অমল, কোথায় চলে যাচ্ছে, কোন দেশে? প্রহরী, সে কথা কেউ জানে না। এবার দেখো অমলের একটা কৌতূহল হলো যে সেই যে সময়টা যে পড়লো চলে যাচ্ছে, সে সময়টা কোথায় চলে যাচ্ছে, কোন দেশে? প্রহরী বলল, সে কথা তো কেউ জানে না যে কোথায় চলে যায়। অমল, সে দেশ বুঝি কেউ দেখে আসেনি। আমার ভারী ইচ্ছা করছে ওই সময়ের সঙ্গে চলে যাই। যে দেশের কথা কেউ জানে না, সেই দেশে অনেক দূরে। তাহলে দেখো অমলের এবার এটা কল্পনা করে নিচ্ছে যে সে কি বলছে। সে বলছে যে সে যে দেশে সেই যে সময় সে ঘন্টাটা বাজে, সেই ঘন্টাটার কথা সে যখন জিজ্ঞেস করলো, তখন প্রহরী বলল সে সময়তে ঘন্টা বাজে। তখন তোমার অমলের সে জিজ্ঞেস করলো সে ঘন্টাটা বাজে, সেই ঘন্টা তারপর সে সময়টা কোথায় চলে যায়। তা প্রহরী বলল সে কোথায় যে চলে যায় সেটা কেউ জানে না। এবারে অমলের যেখানে চলে যায় সেই ঘন্টার মানে সময়টা, সেখানে অমলের যাওয়ার খুব ইচ্ছা। সে কোন দেশ, সেই দেশটা অনেক দূরে, সেই দেশে অমলের এখন যেতে ইচ্ছা করছে। প্রহরী, সে দেশে সবাইকে যেতে হবে বাবা। অমল, আমাকেও যেতে হবে? প্রহরী, হবে বই কি। অমল, কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। প্রহরী, কোন দিন কবিরাজ হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। অমল, না না, তুমি তাকে জানো না, সে কেবল ধরে রেখে দেয়। তাহলে দেখো সময় মানে কি, সময় মানে আমাদের সময় তো কখনো আমরা দেখতে পাই না, সময়টা চলে যায়। তার মানে সময় যখন আস্তে আস্তে করে বয়ে যায়, অতীত থেকে দেখো আমাদের বয়স বেড়ে যায় বর্তমানে, এবং বর্তমান থেকে ভবিষ্যৎ, এরকম করে আমাদের কি হয় এক একটা করে সময় পার হয়ে যায়। এবং এই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ছোট থেকে বড়, তারপরে বড় থেকে আমরা বৃদ্ধ হই, তারপরে এই সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। সেই কথাটাই বলছে যে তারও যখন সময় হবে সবাইকে যেতে হবে সেই সময়ের কাছে। কিন্তু অমল তো বুঝতে পারেনি কথাটার মানে, তাই অমল বলছে যে কবিরাজ যেহেতু তাকে যেতে বারণ করেছে, সে কি করে যাবে, সে যেতে পারবে না। তাই প্রহরী বলছে একদিন হয়তো কবিরাজই তাকে স্বয়ং হাতে তুলে দেবে। অমল, না না, তুমি তাকে জানো না, সে কেবল ধরে রেখে দেয়। তার মানে অমল কি বলছে যে সে কবিরাজকে চেনে না, যে কবিরাজ কি করে, তাকে বেঁধে রেখে দেয়, মানে ঘরের মধ্যে আটকে রেখে দেয়। প্রহরী, তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। অমল, আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন, আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। এবার দেখো অমল কি বলছে, অমল এই ঘরের মধ্যে সবসময় দরজা বন্ধ করে বসে থাকে, তার ভালো লাগে না সবসময় ঘরের মধ্যে দরজা বন্ধ করে। তাই সে বলছে তার যে একটা ভালো কবিরাজ আসে, সে কবিরাজটা কখন আসবে, আসলে কি হবে, সে তাহলে বাইরে যেতে পারবে। প্রহরী, অমন কথা বলতে নেই বাবা। অমল, না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি, কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা। অমল, আচ্ছা ওই যে রাস্তার ওপরে বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসতে যাচ্ছে, ওখানে কি হয়েছে? প্রহরী, ওখানে নতুন ডাকঘর হয়েছে। অমল, ডাকঘর? কার ডাকঘর? প্রহরী, ডাকঘর আর কার হবে, রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার। তাহলে দেখো এবারে প্রহরীকে জিজ্ঞাসা করছে এতক্ষণ কি হলো। প্রহরী অমলকে ডাকাডাকির কারণ জানতে চায়। প্রহরী যখন অমলকে ডাকে, প্রহরীকে যখন অমল ডাকে, তখন প্রহরী তার ডাকাডাকির কারণ জানতে চায়। তাকে কি বলে, তাকে ভয় দেখা যে রাজার কাছে ধরে নিয়ে যাবে। অমল উৎসাহে সম্মতি জানালে যে কবিরাজের নিষেধের কথা জানায়। প্রহরী কখন ঘন্টা বাজাবে সেটা অমল জানতে চায়।
প্রহরী উত্তর দেয় যে সময় হলেই সে ঘন্টা বাজাবে, যে সময় কেবল চলে যায় অমল সে সময়ের সঙ্গে চলে যেতে চায় দূর দেশে, যে দেশের কথা কেউ জানে না। প্রহরীর কাছ থেকে অমল জানতে পারে যে রাস্তার ওপারে যে বড় বাড়িতে নিশান উঠছে সেখানে রাজার নতুন ডাকঘর হয়েছে। অমল: রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? অমল: প্রহরী: আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। অমল: আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। প্রহরী: ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন? অমল: বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকে তো চিঠি লিখবেন, তুমি কেমন করে জানলে? তাহলে দেখো অমল কি বলছে, যে ওই যে ডাকঘরের কথা বলা হয়েছে, যে রাজার যে ডাকঘর, সেখানে তা সে বলছে সেখান থেকে সবার চিঠি আসার কথা বলছে। তাই বলছে যে তোমার যেখানে নিশান, মানে তোমাদের একটু আগে বললাম যে রাজার ডাকঘর তৈরি হয়েছে, যেখানে নিশান উড়িয়ে রাজার নতুন ডাকঘরে। তাই প্রহরীকে অমল বলছে যে সেই ডাকঘর একদিন তার নামে চিঠি আসবে রাজার কাছ থেকে, সেটা সে জিজ্ঞেস করছে যে সবার নামে যে চিঠি আসে তার নামেও কি চিঠি আসবে? তখন তোমার প্রহরী বলছে আসবে বই কি, রাজা ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট চিঠি লেখেন। প্রহরী: তা না হলে ঠিক তোমার ওই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালি রঙে নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটাকে আমার বেশ লাগছে। তাহলে এবার প্রহরী কি বলছে, যদি না চিঠি দেবেন তাহলে তোমার ওই জানলার সামনে অত বড় একটা সোনালি রঙের নিশান উড়িয়ে ডাকঘর খুলতে যাবেনই বা কেন? ছেলেটাকে আমার, মানে প্রহরী ছেলেটাকে খুব ভালো লেগেছে, ছেলেটার কথাবার্তা তার প্রহরী খুব ভালো লেগেছে। অমল: আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে? এবার দেখো অমলের চিন্তা হচ্ছে যে যদি রাজা চিঠি লেখেও যদি ডাকঘরে ফেলে তাহলে অমলের কাছে চিঠিটা আসবে কি করে? প্রহরী: রাজার যে অনেক ডাক হর করা আছে, দেখো নি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। অমল: আচ্ছা, কোথায় তারা ঘোরে? এবার দেখো জিজ্ঞেস করছে, যে প্রথমে জিজ্ঞেস করলো যে রাজার যদি তার নামে চিঠিও লেখে ডাকঘরে তাহলে সেই চিঠিটা সে পাবে কি করে? তখন বলল যে লোক আসে, তারা কি করবে, সে ডাকঘরে চিঠি দেবে, তারা ঘুরে ঘুরে চিঠি দেয়, ডাক হর করা। তখন বলছে যে আচ্ছা, তারা কোথায় কোথায় তারা ঘোরে? এবার অমলের একটা কৌতূহল হলো। প্রহরী: ঘরে ঘরে দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। তো এবারে অমল তো জানে না যে ওরা কোথায় থাকে বা কি করে, তাই বলছে প্রহরী বলছে ওরা ঘরে ঘরে দেশে দেশে, যেখানে চিঠি হয় সেখানে তারা ঘুরে বেড়ায়। এবার অমল নানা রকম যে কৌতূহলের প্রশ্নতে কি হয়, প্রহরীর হাসি পায়। অমল: বড় হলে আমি রাজার ডাক হর করা হব। প্রহরী: হা হা হা, ডাক হর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় বড় মানুষ নেই, সকলেই ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। তাহলে দেখো কি বলছে, এই যে এদের ডাক হর করার কাজটা যেটা তোমাদের আমি বললাম, এটা কি হয়, খুব একটা সহজ কাজ না। এখানে কি হয়, যেখানে তোমার সারাক্ষণ ধরে কি হয়, রোদ বৃষ্টি কোনো কিছু না মেনে তাকে কি করতে হয়, তাতে চিঠি বিলি করতে হয়। তাই সেটাই অমলের খুব ভালো লেগেছে। অমলকে বলছে যে এটা তো খুব মজার কাজ, তাহলে সেও বড় হলে সে সেরকম করবে। অমল: তুমি হাসছো কেন? প্রহরী তার কথা শুনে হাসছে। ওই কাজটা সকলের চেয়ে ভালো লাগছে। না না, তোমার কাজ খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুরে ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার একদিন রাত্রে হঠাৎ বিছানা জেগে উঠি, দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরে কোন অন্ধকারে ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। এবার অমলের দেখো সমস্ত সবার কাজই ভালো লাগে, দইওয়ালার কাজ ভালো লাগে, দইয়ের সুর ডেকে দই বিক্রি করতে যাবে। তারপরে প্রহরী এই যে ঘন্টা বাজানো সেটাও ভালো লাগে, এবং ডাক হর করা যারা চিঠি বিলি করে ঘরে ঘরে দেশে দেশে, সেটাও অমলের কি খুব ভালো লাগে। প্রহরী: ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই, ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধবে। অমল: কই মোড়ল কই কই? প্রহরী: ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। অমল: ওকে বুঝি রাজার মোড়ল করে দিয়েছে? প্রহরী: আরে না,
এবার প্রহরীকে কি বলছে, প্রহরী চলে যাওয়ার পর এবারে বলছে যে প্রহরী যখন দেখেছে যে ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই, ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধবে। অমল, কই মোড়ল, কই কই? প্রহরী, ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। অমল, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? প্রহরী, আরে না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনই লাগে যে ওকে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আর তবে যাই, আবার আমার কাজ কামাই হচ্ছে, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমার সমস্ত শহরের কথা শুনিয়ে যাব। এবারে কি হলো যে এতক্ষণ ধরে প্রথমে অমল দইওয়ালার সাথে কথা বলল, তারপরে কি হলো, প্রহরী এলো। প্রহরীর ডাক শুনতে ভালো লাগে এবং প্রহরী যে তোমার ঘন্টা বাজায়, সেই ঘন্টার আওয়াজ তার খুব ভালো লাগে, ঢং ঢং ঢং। এরপরে সে দেখলো ডাক করার কাজও তার খুব ভালো লাগে, যারা চিঠি বিলি করে ঘরে ঘরে দেশে দেশে, তার সেই কাজটাও তার খুব ভালো লাগে। এবার এতক্ষণ ধরে প্রহরীর সাথে কথা বললো, এবারে প্রহরী প্রস্থান করলো, মানে প্রহরী চলে গেল। অমল, রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়। ওই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তে পারি নে, কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে, পিসিমা কি রাজার লেখা পড়তে পারে? কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাক হরকরা যদি আমাকে না চেনে, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যা। এবার দেখো সে চিন্তা করছে যে তোমার প্রহরী বলে গেল যে রাজার চিঠি সবার কাছে যায়, ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট চিঠি সে পাঠায়। এবার অমল ভাবছে যে তার নামে যদি চিঠি আসে, তাকে চিঠিটা কে পৌঁছে দেবে তার কাছে? আর যদি বা চিঠিটা পৌঁছে দেয়ও, তাহলে সে কি চিঠি পড়তে পারবে? সে তো লেখাপড়া জানে না। আর তার পিসিমা যে রামায়ণ পড়ে, সে কি চিঠি পড়ে দিতে পারবে? আর যদি সে পড়ে দিতে না পারে, সে ভাবছে সে চিঠিগুলোকে সে জমিয়ে রেখে দেবে। সে যখন লেখাপড়া শিখে বড় হবে তখন সে কী করবে, সে চিঠিগুলোকে পড়বে। এবারে মোড়লকে দেখে মোড়লকে ডাকছে, মোড়লের প্রবেশ, মানে মোড়ল মশাই এলো। মোড়ল, কে রে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাদর এটা? অমল, তুমি মোড়ল মশাই, তোমাকে তো সবাই মানে। মোড়ল খুশি হয়ে বলে, হা হা, মানে বই কি, খুব মানে। এবার দেখো তোমার প্রহরী চলে যাওয়ার পর এবার মোড়ল এলো। এবার মোড়লের সাথে সে মোড়লকে যখন ডাকছে, দেখো কাউকে যদি অনর্থক ডাকা হয় তাহলে সে তো রাগ করবেই। মোড়লকে যখন ডাকছে, মোড়ল একটু রেগে গেছিলো, রেগে গিয়ে বলল কোথাকার বাদর। কিন্তু অমল বলল যে মোড়ল মশাইকে সবাই মানে, তার নামে একটু যখন প্রশংসা করা হলো তখন সে কী করলো, একটু খুশি হলো। খুশি হয়ে বলল, হ্যাঁ মানে বই কি, খুব মানে। অমল, রাজা ডাক হরকরা তোমার কথা শুনে? মোড়ল, না শুনে তার প্রাণ বাঁচে? বাস রে, সাধ্য কি? মানে তাহলে কি বলছে, অমল বলছে যে সেই যে রাজার যে দইওয়ালা, মানে রাজার যে ডাকহরা, সে কি তার কথা মানে? মোড়ল বলছে, না শুনলে তার প্রাণ বাঁচে, মানে না শুনলে তার কি তার ধরে প্রাণ থাকবে? তাকে মানতেই হবে। অমল, তুমি ডাক হরকর্তায় বলে দেবে আমার নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। অমল এবার কি বলছে দেখো, যদি তার নামে চিঠি আসে, তাই সে ভাবছে যে তার কাছে যদি চিঠিটা যদি তার কাছে না পৌঁছায়, তাই জন্য মোড়ল মশাইকে বলছে যে তার নাম তো অমল, তার নামে যদি কোনো চিঠি আসে তাহলে যাতে সে তার কাছে পৌঁছে যায়, এই জন্য ডাক হরকরকে তার নামটা জানিয়ে দিতে বলছে। তার নাম অমল, সে জানলার কাছে বসে থাকে। মোড়ল, কেন বলো দেখি? অমল, আমার নামে যদি চিঠি আসে? মোড়ল, তোমার নামে চিঠি? তোমাকে কে চিঠি লিখবে? অমল, রাজা যদি চিঠি লেখে তাহলে? মোড়ল, হা 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 হা, এই ছেলেটা তো কম নয়, হা 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 হা, একটু হাসলো ব্যঙ্গ করে। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়ে যাচ্ছে খবর পেয়েছি, আর বেশ দেরি নেই, চিঠি হয়তো আজই আসে বা কালই বা আসে। এবার দেখো এবার মোড়ল মশাইকে জিজ্ঞাসা করছে যে মোড়ল মশাই কি ওই তোমার রাজার যে ডাক হরকরাকে চেনে, তাকে কি জানে? তাই রাজা বলল যে মোড়ল মশাই বলল, হ্যাঁ চেনে বই কি, আর যদি তার সঙ্গে ভালোভাবে না কথা বলে তাহলে তার ধরে কি প্রাণ বাঁচে? তাকে তার সঙ্গে যদি মানে তাকে সম্মান না করে। তাই জন্য অমল কি বলল,
অমল বলল যে তার নাম অমল, আর সেই জানলার কাছে বসে থাকে, তার কথা যেন একটু সেই ডাকঘর করাকে জানিয়ে দেয়। এবারে সে জিজ্ঞেস করলো কেন? তখন বললো যদি রাজার চিঠি আসে তাহলে যেন তার কাছে চলে আসে। তখন মোড়ল বলছে রাজার চিঠি তার কাছে আসবে? তা বলছে হ্যাঁ, কেননা তখন তোমার মোড়ল বলল যে হ্যাঁ আসতেই পারে, কারণ মোড়ল ভাবলো যে তার সঙ্গে একটু বিদ্রোহ করে, তার সঙ্গে ঠাট্টা করে বলল যে যে রাজা তার চিঠি দেবে, কারণ রাজা তার সঙ্গে দেখা না সাক্ষাৎ না অবধি রাজা শুকিয়ে যাচ্ছে, মানে খাওয়া দাওয়া নেই, রাজা খুব দুঃখ পাচ্ছে, এই জন্যই বলছে তার জন্য চিঠি লিখবে, বই কি চিঠি হয়তো আজকালের মধ্যেই এসে যাবে। অমল, মোড়ল মশাই তুমি অমন করে কথা করছো কেন? তুমি কি আমার ওপর রাগ করেছো? মোড়ল, বাস রে, তোমার ওপর রাগ করব? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে, মাধব দত্তের বড় বার হয়েছে দেখছি, 2 পয়সা জমিয়েছে কি না, এখন তার ঘরে রাজা বাচ্চার কথা ছাড়া আর কথা নেই। রোশো না, ওকে মজা দেখাচ্ছি। ওরে ছোড়া, বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোমাদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। এবারে দেখো যে তোমার ভাবলো যে মোড়ল ভাবলো যে তোমার মাধব দত্ত বেশ টাকা পয়সা করে নিয়েছে, রাজার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব, এবং তাই জন্য ভাবছে যে যে তাদের মজা দেখাচ্ছি। একটুখানি মোড়ল বলল যে শীঘ্রই যাতে তাদের বাড়িতে চিঠি আসে তার ব্যবস্থা মোড়ল করছে। অমল, না না, তোমাকে কিছু করতে হবে না মোড়ল। কেন রে? তোর খবর আমি রাজাকে জানিয়ে দেবো, তিনি তা হলে আর দেরি করতে পারবেন না, তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। না, মাধব দত্ত ভারী আসপদ্দা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হবে কি? হবে না, হয়ে যাবে। এবার কি বলছে যে যে মোড়ল, যে সে বলছে কি রাজার কানে সে কথাটা তুলবে যে তাদের খবর নেওয়ার জন্য, আর মাধব দত্তের ভারী আসপদ্দা হয়েছে, এগুলো সে ভাবছে যে অমল কে তুমি? এবার কি হলো যে মোড়ল এই সমস্ত কথা বলে মোড়ল প্রস্থান করলো। এবার এতক্ষণ তোমাদের এত মোড়লের অবধি তোমাদেরকে একটু গল্পটা আমি সারসংক্ষেপে বলে দিচ্ছি। এতক্ষণ কি হলো, দ্বিতীয় দৃশ্যে দইওয়ালা ডাক শুনে অমল কি হয় তাকে ডাকে, এবং দইওয়ালার সঙ্গে যেতে না পারা তার মন খারাপের কথা বলে। দইওয়ালা কোথা থেকে আসছে সে খবর নেয়। সে পাঁচমুড়া গ্রামে শ্যামলী নদী কোন দিন কাছে না গেলেও অমল যেন দেখেছে সে বলে মনে হয়। তার ভাবনার সঙ্গে দইওয়ালার গ্রামের বাস্তবে মিলে যায়। অমল দইওয়ালার মতো দূরের গ্রামে দই বিক্রি করতে চায়, তাই দইওয়ালার ডাকে সুর সে শিখতে চায়। অমলের সঙ্গে কথা বলায় দইওয়ালা বিরক্ত হয় না, বরং দই বিক্রি করতে যে কত সুখ তা সে যেন অমলের কাছ থেকে শিখে নিতে পারে। দইওয়ালা চলে গেলে অমল আপন মনে সুর করে দই বিক্রি করতে ডাকে। এই সময় প্রহরীকে সে পায়চারি করতে দেখে, অমল প্রহরীকে ডাকে। এরপরে কি হলো, প্রহরী অমলকে ডাকাডাকির কারণ জানতে চায়, তাকে রাজার কাছে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখায়। অমল উৎসাহে সম্মতি জানালে কবিরাজের নিষেধের কথা জানায়। প্রহরী কখন ঘন্টা বাজবে অমল জানতে চায়। প্রহরী উত্তর দেয় যে সময় হলেই সে ঘন্টা বাজাবে। যে সময় কেবল চলে যায়, অমল সে সময়ের সঙ্গে চলে যেতে চায় দূর দেশে, যে দেশের কথা কেউ জানে না। প্রহরীর কাছ থেকে অমল জানতে পারে যে রাস্তার ওপারে যে বড় বাড়িতে নিশান উঠছে সেখানে রাজার নতুন ডাকঘর হয়েছে। প্রহরী অমলকে বলে যে সে ডাকঘরের একদিন তার নামে চিঠি আসবে রাজার কাছ থেকে, রাজার ডাকঘর করা সেই চিঠি তাকে পৌঁছে দেবে। অমল বড় হলে রাজার ডাকঘর করা হতে চায়। প্রহরী ঘন্টা বাজানোর কাজ ডাকঘর করাকে দেশে দেশে চিঠি বিরানোর কাজ, এইসবই অমলের খুব ভালো লাগে। এক সময় মোড়লকে আসতে দেখে প্রহরী প্রস্থান করে। সে জানিয়ে দিয়ে যায় যে মোড়ল নিজে নিজে মোড়লই করে, সে তাকে মানতে চায় না, সে তার সঙ্গে শত্রুতা করে। অমল ভাবতে থাকে যে রাজার কাছ থেকে যদি রোজ একটা করে চিঠি পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। মোড়লকে দেখে অমল তাকে ডাকে। অমল বলে যে ডাকঘরকে বলে দিতে যে তার নামে যদি চিঠি আসে তাহলে যেন বলে দেয়। সে জানলার কাছে বসে থাকে। রাজা অমলকে চিঠি লিখবে শুনে মোড়ল অমলকে শুধু বিদ্রোহ করে না, তার পালক মানে তাকে যে পালক যে তার মাধব দত্তকে ব্যঙ্গ করে, বলে যায় যে সে রাজার পাইক পাঠানোর বন্দোবস্ত করবে। এতদূর অবধি তোমাদের আমি গল্পটা ছোট করে তোমাদের এটা ডাকঘরটা একটুখানি তোমাদের ছোট করে বললাম। এবারে তোমাদের নেক্সট তোমাদের আলোচনা করছি। অমল
কে তুমি? মল ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। বালিকার প্রবেশ। বালিকা: আমার কি দাঁড়াবার জো আছে? বেলা বয়ে যায়। এবার দেখো, এতক্ষণ দইওয়ালার সাথে কথা বললো, প্রহরীর সাথে কথা বললো, প্রহরী চলে গেল, তোমার মোড়লের সঙ্গে কথা বললো, মোড়লও চলে গেল। এবারে একটা মেয়ে বালিকা, সে পায়ের হয়তো মল ঝমঝম করে চলে যাচ্ছে, তাকে ডাকছে অমল। বালিকা বলছে, তার কি দাঁড়াবার সময় আছে? অমল: তোমার দাঁড়াতে ইচ্ছা করছে না? আমার তো এখানে বসে থাকতে ইচ্ছা করে না। বালিকা: তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলার তারা। তোমার কি হয়েছে বলো তো? এবার বালিকার সাথে কথা বলছে। বালিকা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে যে বেরোতে বারণ করেছে। বালিকা: আহা, তবে বেরিও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে তোমাকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার যে মন ছটপট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। এবার মেয়েটা কি বলছে, মেয়েটা বলছে যে তোমার তার যদি বেরোতে বারণ করে, তোমার এই সমস্ত দূরে তোমার দৃশ্য দেখে তোমার যদি কষ্ট হয়, তাহলে তুমি কি করবে, তোমার মেয়েটা সে তার জানলার কিছুটা পার্ট, মানে কিছুটা অংশ বন্ধ করে দেবে, যাতে সে সেগুলো দেখতেও না পাবে, সে দূরের দৃশ্য, আর তার মন ছটপটও করবে না। অমল: না না, বন্ধ করো না, এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। আর দেখো অমল কি বলছে, অমলের তো দরজা বন্ধ থাকে সব সময়, অমল তো ঘরের বাইরে বেরোতে পারে না, তাই সে কি বলছে মেয়েটাকে, যে সেই এইটুকু জানলার কাছেই সে বসে থাকে, এই জানলাটা বন্ধ করলে সে আর কি করবে, তাই বলছে জানলাটা বন্ধ করো না, এইটুকু তো খোলা রাখো। তুমি কে বলো না, আমি যে তোমাকে চিনি নে। বালিকা: আমি সুধা। এবার দেখো মেয়েটা তার পরিচয় দিল। মেয়েটা বলল যে সে হচ্ছে সুধা। সুধা, জানো না আমি এখানকার মালিনীর মেয়ে। অমল: তুমি কি করো? সুধা: সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি। এখন ফুল তুলতে চলেছ? অমল: ফুল তুলতে চলেছ, তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে, যতই চলেছ মল বাজছে ঝমঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। সুধা: তা বই কি, ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশ জানো? অমল: জানি, আমি খুব জানি, আমি 7 ভাই চম্পার কথা জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন 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 বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালে সব আগার, যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায়, সেখানে আমি চাপা হয়ে ফুটতে পারি, তুমি আমার পারুল দিদি হবে। তাহলে দেখো বন্ধুরা, সেই যে মেয়েটাকে ডাকলো বালিকা, যে পায়ে ঝমঝম করে চলে যাচ্ছিল, তার নাম কি এতক্ষণ জানা গেল, তার নাম সুধা, সে হচ্ছে মালিনীর মেয়ে। সে ফুল তুলতে যাচ্ছিল, মালা গাঁথবে রাজার জন্য। এবারে তোমার অমল তাকে ডাকলো, তাকে জিজ্ঞেস করলো যে সেও যদি তার মতো যেতে পারতো, বাইরে বেরোতে পারতো, তাহলে সে কী করতো, সেই মালিনী মেয়ে মানে সেই সুধাকে সে কী করতো, ফুল তুলে দিত। এবার তাকে জিজ্ঞেস করতো সে কি তার পারুল দিদি হবে, সে 7 ভাই চম্পার সে পারুলের কথা সে বলছে। সুধা: কি বুদ্ধি তোমার, পারুল দিদি আমি কি করে হব, আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে। তাহলে দেখো কি বলছে, যে তাকে জিজ্ঞেস করছে যে 7 ভাই চম্পার যে তোমার পারুল আছে, সে কি তার পারুল দিদি হবে, কিন্তু সুধা কি বলছে, কি তোমার বুদ্ধি, সে পারুল দিদি হবে কি করে, সে তো শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত করে মালা গাঁথতে হয়, আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম, তাহলে কেমনই মজা হতো। তাই দেখো সুধার ভালো লাগে না এই ফুল তুলে আসতে, ফুল তুলে মালা গাঁথতে, এ সমস্ত তার ভালো লাগে না। তা সে কি বলছে, সে যদি তার মতো এরকম ঘরে বসে থাকতে পারতো জানলার কাছে, তাহলে খুব ভালো হতো, কেননা মজাই হতো। অমল: তাহলে সমস্ত দিন কি করতে? সুধা: আমার বেনে বউ পুতুল আছে, তা দিয়ে বিয়ে দিত, আমি আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে যাই, বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। তাহলে সুধা কি বলছে, সুধা যদি সেখানে থাকতে পারতো, তাহলে সে কি করতো, তাহলে তার বেনে বউ পুতুল আছে, তাকে বিয়ে দিত, তার পুষি মেনি আছে, তার সেই সমস্ত জিনিস খেলা করতো। এবার সে কি বলছে, যে তার সময় চলে যাচ্ছে, তাকে ফুল তুলতে হবে। অমল: আমার সঙ্গে আর একটু গল্প করো না, আমার খুব ভালো লাগছে। সুধা: আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এখানে স্থির হয়ে বসে থেকো, আমি ফুল তুলে
ফেরাবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। তাহলে দেখো সুধার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে গেছে। সুধা কি বলছে, ফুল তুলে যখন নিয়ে যাবে তার সঙ্গে কথা বলে যাবে। অমল, আর আমাকে একটু ফুল দিয়ে যাবে? সুধা, ফুল অমনি কেমন করে দেবো, দাম দিতে হবে যে। অমল, আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণার পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে যাব। সুধা, আচ্ছা বেশ। অমল, তুমি তাহলে ফুল তুলে আসবে? সুধা, আসবো। অমল, আসবে? জিজ্ঞেস করছে সুধা। আসবো। অমল, আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? এবার কি বলছে, অমল ভাবছে যদি সুধা না আসে, তাই জন্য বলছে তাকে আসবে তো, তাকে বারে জিজ্ঞাসা করছে। এবার তাকে অমল বলছে তার নামটা মনে রাখবে তো? তার নাম অমল। সুধা, না ভুলবো না, দেখো মনে থাকবে, পোস্তান। তাহলে দেখো বন্ধুরা, এতক্ষণ ধরে কি হলো, এরপরে মলের আওয়াজ তুলে আসে সুধা। অমল তাকে দাঁড়াতে বলে, কিন্তু তার দাঁড়াবার উপায় নেই, যেহেতু সে মালিনীর মেয়ে, আর সে ফুল তুলে আনলেই মালা গাঁথা হবে। অমলের সুধাকে দেখে মনে হয় সে যেন সকালবেলার তারা। অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছে শুনে সুধা তাকে কবিরাজের নির্দেশ মেনে চলতে বলে। অমল বলে যে সে যদি সুধার সঙ্গে যেতে পারত তাহলে উঁচু ডাল থেকে সুধার জন্য ফুল পেড়ে দিত, সরু ডালের আগায় চাপা হয়ে ফুটতে পারত সে, তখন সুধা তাকে পারল দিদি হবে কিনা জানতে চায় অমল। অন্যদিকে সুধা বলে যে সে যদি অমলের মতো বসে থাকতে পারত তাহলে তার খুব মজা হতো, বেনে বউ পুতুলের বিয়ে দিত। অমলকে স্থির হয়ে বসতে বলে সুধা, জানিয়ে যায় যে সে ফেরার পথে তার সঙ্গে গল্প করে যাবে। অমল তাকে বলে ফেরার সময় সুধা যেন তাকে একটা ফুল দিয়ে যায়, বড় হয়ে সে দাম মিটিয়ে দেবে। সুধা তাকে ভুলে যাবে কিনা অমল জানতে চায়। সুধা মনে রাখার প্রতিশ্রুতি দেয়। এত দূর অবধি তোমাদের হলো সুধার কথা। এবারে সুধা চলে গেল। এবার ছেলের দলের প্রবেশ। অমল, ভাই তোমরা সব কোথায় যাচ্ছ? ভাই একবার একটুখানি এখানে দাঁড়াও না। ছেলেরা, আমরা খেলতে যাচ্ছি। অমল, কি খেলবে তোমরা ভাই? ছেলেরা, আমরা চাষ খেলা খেলবো। প্রথম লাঠি দেখায়, প্রথম ছেলেটা লাঠি দেখায়, এই যে আমার লাঙল। দ্বিতীয়টা, আমরা দুই গরু হব। দ্বিতীয় ছেলেটা। অমল, সমস্ত দিন খেলবে? ছেলেরা, হ্যাঁ সমস্ত দিন না। অমল, তারপরে সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে বাড়ি ফিরে আসবে? ছেলেরা, হ্যাঁ সন্ধ্যার সময় ফিরবো। অমল, আমার এই ঘরের সামনে দিয়ে ফিরো ভাই। ছেলেরা, তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। অমল, কবিরাজ আমাকে বেরিয়ে যেতে মানা করেছে। ও ছেলেরা, কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এবার দেখো ছেলেগুলোর সাথে কথা বললো, ছেলেরা খেলতে যাচ্ছে, তাই বলল যে সে তো ঘর থেকে বেরোতে পারবে না, কারণ কবিরাজ তাদের বারণ করেছে। অমল, না ভাই, তোমরা আমার এই জানলার সামনে রাস্তা দাঁড়িয়ে একটু খেলা করো, আমি একটু দেখি। ছেলেরা, এখানে কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে আছে, এসব তোমরা নাও ভাই। ঘরের ভিতরে একটা খেলা খেলতে ভালো লাগে না, এসব ধুলোয় ছড়ানো পড়ে থাক, এ আমার কোনো কাজে লাগে না। দেখো তাহলে ছেলেগুলো কি বলছে, এখানে খেলা করতে তার সামনে তার সব খেলনাগুলো নিতে বলছে, নিয়ে তাদের সামনে তার খেলতে বলছে। ছেলেরা, বা কি চমৎকার খেলনা, এই যে জাওয়াজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই, এসব তুমি আমাদের দিয়ে দিলে তোমার কষ্ট হবে না? এবার দেখো ছেলেরা জিজ্ঞেস করছেন, জাওয়াজ জটাই বুড়ি এই সমস্ত যদি খেলনা সিপাই সব দিয়ে দেয় তাহলে অমলের কি দুঃখ হবে না? অমল, না কিছুই কষ্ট হচ্ছে না, সব তোমাদের দিয়ে দিল। ছেলেরা, আর একটু ফিরিয়ে দেব না। ছেলেরা, আর কিন্তু ফিরিয়ে দেব না, ছেলেগুলো বলছে। অমল, না ফিরিয়ে দিতে হবে না। ছেলেরা, কেউ বকবে না তো? অমল, কেউ না, কিন্তু রোজ সকালে তোমরা কি এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে খানিকক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরানো হয়ে যাবে আমার নতুন খেলনা আনিয়ে দেবো। তাহলে অমল কি বলছে, অমল তো ঘরের মধ্যে সবসময় বন্ধ থাকে, তাই জন্য সে কি বলছে যে তার সামনে সেই খেলনাগুলো নিয়ে খেলতে কিছুক্ষণ, আবার যখন সেই খেলনাগুলো ভেঙে যাবে বা ধরো পুরানো হয়ে যাবে তাহলে কি করবে, অমল বলছে আবার সেই খেলনা তাদেরকে আনিয়ে দেবে। ছেলে, বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? ওই যে একটা মস্ত সরকাটি পড়ে আছে, ওই থেকেই ভেঙে নিয়ে আমরা বন্দুক বানাই। কিন্তু ভাই তুমি যে ঘুমিয়ে পড়েছো। অমল,
আমার ভারী ঘুম পেয়েছে, জানি নে কেন। আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ বসে আছি আমি, আর বসে থাকতে পারছি না। আমার পিঠ ব্যথা করছে। ছেলেরা, এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? ওই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। অমল, হ্যাঁ হই যে বাজছে, ঢং ঢং ঢং, আমাকে ঘুমোতে যেতে ডাকছে। ছেলেরা, তবে আমরা এখনই যাই, আবার কাল সকালে আসবো। অমল, যাবার আগে তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করি ভাই, তোমরা তো বাইরে থাকো, তোমরা ওই রাজার ডাকঘরের ডাক হরকরাদের চেনো? ছেলেরা, হ্যাঁ চিনি বই কি, খুব চিনি। অমল, কে তারা, নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আর কত আছে? অমল, আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তারা কি আমাকে চিনতে পারবে? ছেলেরা, কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা তোমাকে চিঠি ঠিক চিনে দেবে। অমল, কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমাকে চিনিয়ে দিও না। ছেলেরা, আচ্ছা দিব। এবার চলে যাচ্ছে তোমাদের তৃতীয় দৃশ্যে। তাহলে কি বলছে বন্ধুরা, যে প্রথমে তোমাদের বললাম যে দয়ালের সাথে কথা বললো, তারপরে প্রহরীর সাথে কথা বললো, তারপরে মোড়লের সঙ্গে এতক্ষণ ধরে কথা বলার পর মোড়ল চলে যাওয়ার পর তারপরে সুধা যে বালিকার সাথে কথা বললো, সে মালিনীর মেয়ে। এবারে লাস্ট কি হচ্ছে, সুধা চলে যাবার পর আসে ছেলের দল। তারা খেলতে চলেছে, সমস্ত দিন খেলে। সন্ধ্যার সময় নদীর ধার দিয়ে তারা বাড়ি ফিরে আসবে বলে জানায়। তারা অমলকেও ডাকে, কিন্তু অমল কবিরাজের নিষেধের কথা বলে। বরং ছেলের দলকে সে বলে তার জানলার সামনে রাস্তা দাঁড়িয়ে একটু খেলা করার জন্য। তার সমস্ত খেলনা সে ছেলের দলকে দিয়ে দেয়, শুধু একটাই শর্ত দেয় যে ছেলের দল প্রতিদিন সকালে যেন তার দরজার সামনে কিছুক্ষণ খেলে যায়। অমলের ঘুম পায়। ছেলের দলও তখনকার মতো চলে যেতে উদ্যত হয়। ছেলের দল যাওয়ার আগে অমল জানতে চায় যে তারা ডাক হরকরকার চেনে কি না। ছেলের দল উত্তর দেয় যে তারা অবশ্যই চেনে, তাদের নাম বাদল, শরৎ, এরকম অনেক কিছু। পরদিন সকালে যখন ছেলের দল আসবে তখন যেন তারা তাদের একজনকে সঙ্গে করে নিয়ে আনে, অমলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ কথা অমল বলে, ছেলের দলও তাতে রাজি হয়ে যায়। এই এত দূর অবধি বন্ধুরা আজকে তোমাদের আমি পড়িয়ে দিলাম। লাস্ট পার্ট থাকছে তোমাদের তৃতীয় দৃশ্য, এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তারপরে তোমাদের এখান থেকে আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আরও যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই কোশ্চেনে বা কোনো অসুবিধার লাইনে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।